বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হলে ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তারই সঙ্গে আমাদের চলা ফেরা, মেলামেশা সবকিছু। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। আজ দীর্ঘদিন হলো করোনা ভাইরাসের অতিমারির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু তা সত্ত্বেও আমাদের তথা আমাদের ছাত্রীদের প্রচেষ্টা থেমে থাকেনি। এই পরিস্থিতিতে আমাদের কলেজের ছাত্রীদের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানোর এক ক্ষুদ্র চেষ্টা মাত্র। আজ 25শে বৈশাখ 1428 সাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। 1268 সালের 25শে বৈশাখের শুভ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মাতা সারদা দেবীর কোল আলো করে যে শিশু জন্ম নিল, সে বিশ্বের কবি, আমাদের রবীন্দ্রনাথ। শৈশবে বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয় বিদ্যার্জন করার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে 4 দেওয়ালে আবদ্ধ বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে থেকেই তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন। তিনি প্রাচীন ভারতবর্ষের তপবনে যে শিক্ষাদান কার্য সম্পাদিত হতো, সেই আদর্শ জীবনে গ্রহণ করেছিলেন। পরিণত বয়সে শান্তিনিকেতনে তিনি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলেন। প্রকৃতির মুক্তাঙ্গনে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। তিনি এখানে শিক্ষক নন, তিনি হলেন গুরুদেব। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী, পূরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য কবিতা, ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, বউ ঠাকুরানীর হাট, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথির মতো অসংখ্য ছোট গল্প, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ। আর সঙ্গীত, এখানে এর তো কোনো তুলনাই হয় না। রবীন্দ্রসঙ্গীত বিশাল সমুদ্রের মতো। সঙ্গীত রচয়িতা হিসাবে তিনি রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিক দিয়ে রয়েছে অজস্র গানের ডালি। দেশে বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত হয়ে গিয়েছেন বা ভ্রমণ করেছেন। বাইরের জগৎ থেকে কিছু বিষয় নিয়ে তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন অসামান্য সব গীতিনাট্য, নাট্যকাব্য, যেমন বাল্মীকির প্রতিভা, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা প্রভৃতি, যেগুলি একেবারে নতুন আঙ্গিকে তিনি নিজে অভিনয় করে দেখিয়েছেন। প্রতিটি নাটক, নৃত্যনাট্যই তিনি মানবতার চরম সত্যকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ সামান্য একজন মানুষ নন, তিনি মহামানব। তার মধ্যে মানব প্রেম, প্রকৃতি প্রেম, ভগবত প্রেম সবকিছুই এত সুন্দরভাবে ও এমন পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে, যা সত্যি অতি বিস্ময়কর।
মনোপ্রেমিক কবি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, ক্ষমা সুন্দর চোখে দেখতে। মানুষেরে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়। আজ আমাদের শিবনাথ শাস্ত্রী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রীদের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রীতিরঙ্গ নিয়ে অনলাইন ভার্চুয়াল প্রোগ্রাম করার এটি একটি সামান্য প্রয়াস। বাংলার ঋতুরঙ্গ মঞ্চে সর্বপ্রথম যে ঋতুর আবির্ভাব ঘটে তা হলো গ্রীষ্ম। গ্রীষ্ম অর্থাৎ সে তাপের প্রতীক। রবি ঠাকুর এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে একে আহ্বান জানালেও তিনি কখনো কখনো গ্রীষ্মের রূপকে রুদ্র ভৈরবীর সাথেও তুলনা করেছেন। গ্রীষ্মের দাবদাহ যেন একটি অগ্নিবাণ, এর ফলে জলাভূমি হয়ে ওঠে মরুভূমি। গ্রীষ্মের এত কিছুর মধ্যেও আমরা পেয়ে যাই ফলের রাজা আম, জাম এবং লিচু প্রভৃতিকে। গ্রীষ্মের শোভা কালবৈশাখী হলেও সে তো সাময়িক, তাই না? সেই কালবৈশাখীর জন্য সাময়িক স্বস্তি মিললেও চোখে কিন্তু বর্ষার জন্য তৃষ্ণা থেকেই যায়। নমস্কার, আমি সৃজিতা চক্রবর্তী। আমি শিবনাথ শাস্ত্রী কলেজেরই ইতিহাস বিভাগের প্রাক্তন এক ছাত্রী। আজ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের সহিত উপস্থাপনা করতে চলেছি। বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি ভীষণ ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তে যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নিত্য মাথে উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর। ছায়ামূর্তি তব অনুচর মত্ত শ্রমে শোষিতেছে হতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে খরিয়া।
আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে আলোড়িয়া শূন্য রেণুরাস মত্তশ্রমে শোষিতে হতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসে আছি রক্তনেত্র তুলিয়া ললাটে। শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদার প্রবাসী। দীপ্ত চক্ষু হে শূন্য সন্ন্যাসী, জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর। নিখিলের পরিত্যক্ত মৃতস্তু বিগত বৎসর করি ভৎসসার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী, কর শান্তি পাঠ। উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রামে হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপটের কণ্ঠে ক্ষীণ জাহ্নবী শান্ত স্বরে, অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ্য তোমার ফুক্তারুক্ত ধুলো সাম উরুক গগনে, ভরে দিক নিকুঞ্জে স্তম্ভিত ফুলের গন্ধ শনে। আকুল আকাশ, দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাওপাতি নভস্থলে, বিশাল বৈরাগ্য আরবিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা। লক্ষ লক্ষ নরনারী হিয়া, চিন্তার বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা আসি উঠি বাহিরের দ্বারে। চের প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। বর্ষা। গ্রীষ্মের দারুণ অগ্নিবাণে ধরণীর বুকে ধরে ফাটল। বসুধাকে তৃপ্ত করে ছুটে আসে বর্ষা। মাটির বুকে ছড়িয়ে পড়ে মধু। গ্রীষ্মের শুষ্কতার পর বাদলের প্রথম বারিধারা বয়ে নিয়ে আসে শান্তির নিঃশ্বাস। মেঘের পরে জমে মেঘ, আধার ঘনিয়ে আসে। আকাশের ঘন কালো মেঘের ঘন ঘটা, অক্লান্ত বর্ষণের ঝিরিঝিরি শব্দ, বিদ্যুতের ঝলকের কালো মেঘ চিরে নীল কালিতে লেখা ফসলের আশ্বাস। আবার গ্রাম বাংলার পুকুর পাড়ে ব্যাঙের নিঃসঙ্গ ডাক। প্রতিটি বর্ষা চিত্রকেই অমর করে গিয়েছেন কবিগুরু তার গান এবং আবৃত্তির মাধ্যমে। প্রকৃতিও নিজের ধূসর বর্ণ পরিত্যাগ করে সবুজ ওড়নায় ঢেকে নেয় নিজেকে। পেখম মেলা ময়ূরের নৃত্যের তালে তালে মাটিতে বোনা হয় নতুন শস্যের বীজ। মানব মনের গভীর তন্ত্রীতে বাজে নিঘুমল্লারের সুর। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই
প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার সুখের পরে বুকের পরে যে শাখার ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে নীল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুলে বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে
চলো সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতেছি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মন চায় হৃদয় জড়াতে কারো চিরদিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে ঘরে বিঘরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা
পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না দেয়াল যতই সব গেল টুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎ ঋতুকে কেন্দ্র করে রবি ঠাকুরের এই কবিতাটি ছোট বড় আমাদের সকলেরই জানা। শরৎ আমাদের প্রাণীর ঋতু। বর্ষার উত্তম ঝড় বৃষ্টির পর শরৎ এই প্রকৃতিকে সাজিয়ে তোলে নূতন আবরণে। প্রকৃতি মায়ের খোপায় থাকে শীত সত্ত্ব শেফালি, হাতে কাশফুলের ছড়া, ঝকঝকে নির্মল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, মৃদুখণ্ড বাতাস, আর সেই বাতাসে মিশে থাকে পুজো পুজো গন্ধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময়ই হয়। তাই এই ঋতুটি বাংলার ঋতুচক্রে অন্যতম সেরা আসন দখল করেছে এবং হয়ে উঠেছে মৃত্যুঞ্জয় পুনর্মিলনের আনন্দরাগিনী। ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরি নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে। যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে কার ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।
চুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লোক চুরির খেলা রে ভাই, লোক চুরির খেলা। হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা? হিমের ঘন ঘুমটা খানি ধূমন রঙে আঁকা। সন্ধ্যা প্রদীপ তোমার হাতে, মলিন হেরি কুয়াশাতে। কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা। ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে। দিগঙ্গনা রঙ্গন আজ পূর্ণ তোমার দানে। এলো যে শীতের বেলা, পাতাগুলো শিরশিরিয়ে গেল ঝরে, ফলের বাহার গেল ঘুচে। কিন্তু তা বলে বসে থাকার যে একদম সময় নেই। মাঠ ভরা কাজ যে রয়েছে পড়ে, ফসল কাটতে হবে, ঘরে তুলতে হবে। দেখতে দেখতেই ঘন কুয়াশার ঘোমটা পড়ে সন্ধে নামবে। শীতের এই জীর্ণ সাজেও ধরা পড়ে ঠান্ডার আমেজ মেশা প্রকৃতির এক মোহময় রূপ। হে মহারাজ, তোমার কৃপণতা ঘুচাও, তোমার হাওয়ায় হাওয়ায় নাচন লাগুক আমলকির ডালে ডালে। শীত, রবীন্দ্রনাথ ঠাকুর। অঘ্রাণ হলো সারা, স্বচ্ছ নদীর ধারা, বহি চলে কলসঙ্গীতে। কম্পিত ডালে ডালে, মর্মর তালে তালে, শিরীষের পাতা ঝরে শীতে। ওপারে চরের মাঠে কৃষানেরা ধান কাটে, কাস্তে চালায় নত শিরে। নদীতে উজান মুখে মাস্তুল পরে ঝুঁকে, গুণ টানা তরি চলে ধীরে। পল্লীর পথে মেয়ে ঘাট থেকে আসে নে, ভিজে চুল লুণ্ঠিত পিঠে। উত্তর বায়ু ভরে বক্ষে কাঁপন ধরে, রোদ্দুর লাগে তাই মিঠে।
শুকনো খালের তলে এক হাঁটু ডোবা জলে বাগদিনী শ্যাওলায় পাকে করে জল ঘাটাঘাটি, কক্ষে আঁচল আঁটি মাছ ধরে রাখে চুবড়িতে। ডাঙায় ঘাটের কাছে ভাঙা নৌকোটা আছে, তারই পরে মোক্ষদা বুড়ি মাথা ঢুলে পড়ে বুকে, রৌদ্র পোহায় সুখে জীর্ণ কাঁথাটা দিয়ে মুড়ি। আজি বাবুদের বাড়ি, শ্রাদ্ধের ঘটা ভারী, ডেকেছেন আশু জোয়ারদার, হাতে কঞ্চির ছড়ি, টাট্টু ঘোড়ায় চড়ি চলে তাই কালু সর্দার। বউ যায় চৌগাঁয়ে, ঝিপুড়ি চলেছে বাঁয়ে, পালকি কাপড়ে আছে ঘেরা, বেলা ওই যায় বেড়ে, হাই হুঁই ডাক ছেড়ে হন হন ছোটে বাহকেরা। শ্রান্ত হয়েছে দিন, আলো হয়ে এলো ক্ষীণ, কালো ছায়া পড়ে দিঘি জলে, শীত হাওয়া জেগে ওঠে, ধেনু ফিরে যায় গোঠে, বকগুলো কোথাও উড়ে চলে। আখের ক্ষেতের আড়ে পদ্ম পুকুর পাড়ে সূর্য নামিয়া গেল ক্রমে, হিমে ঘোলা বাতাসেতে কালো আবরণ পেতে খড় জ্বালা ধোঁয়া ওঠে জমে। নমস্কার। রবি ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণের অমূল্য সাংস্কৃতিক উপাদান সম্পন্ন বিষয়াদির মাপকাঠিত্ব আজ বন্দিশালার 4 দেওয়ালে সীমাবদ্ধ নয়। রবীন্দ্রনাথ বলতে আমরা কি বুঝি? রবীন্দ্রনাথ বলতে আমরা যা বুঝি তা হলো একাদশ শতাব্দীতে 51 বক্তৃতার প্রতিরূপ, বাঙালি জাতিগোষ্ঠীর ট্রাজিক উপাখ্যান। বাল্যকালের বোলপুরের কাহিনী থেকে ভানু সিংয়ের পদাবলীর অমৃত জ্ঞানে পরিপূর্ণ সাংস্কৃতিক অনুরাগিতার বিষয় সম্পর্কে পুরস্কৃত। আমরা প্রায় সকলেই তার সম্পর্কে অবগত, কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতির এই শোচনীয় পরিস্থিতির সম্মুখীন দণ্ডায়মান হয়ে একত্রিতভাবে আনুষ্ঠানিক উপস্থিতির মাধ্যমে আমাদের উপস্থাপনাকে আজ সামরিক বিরতির কাঠগড়ায় উপস্থাপন করতে হয়েছে। আমরা তা সম্পর্কে দুঃখিত, কিন্তু আজ সামাজিকতার মাধ্যম এত দৃঢ় হওয়ায় সরাসরি না হলেও সমস্ত বিধি মেনটেন করেই ভার্চুয়ালি ভাবে আমরা আমাদের উপস্থাপনাকে আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আবারও এই প্রতিকূল প্রতিবন্ধক পরিস্থিতির সহিত সংগ্রামের মাধ্যমে পুনরায় জীবন সংগ্রামে অবতীর্ণ হতে সক্ষম হব। আমরা আশা রাখছি আমাদের এই পরিশ্রম সফলতার আলোকে উজ্জ্বলতর হবে এবং তা অবশ্যই ফলপ্রসূ হবে। প্রভাতের শীতলতায় নিমগ্ন যখন শান্তিনিকেতনের কুঞ্জবন, সেই পরিস্থিতির অন্তর্জালে লিখিত কবিগুরুর হৃদয় নিঃসৃত বাক্যরূপ। শীতল হিমেল পর্যায়ে শেষোক্ত অন্তর্ধামে মধুকরের একতা আহ্বান জানায় প্রতিটি বৃক্ষের রঙিনতার পূর্বভাস। বিস্তৃত প্রান্তরের রেল লাইনের ধারে অযত্নে হয়ে থাকা পলাশের সারিবদ্ধতা চোখের সাথে সাথে মনেরও পরিপূর্ণতা খুঁজিয়ে দেয়। আজ
এক বিরহিণী আমাদের জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছেন, বিরহের পক্ষে বসন্ত গুরুতর কি বর্ষা গুরুতর? এ বিষয়ে তিনি অবশ্য আমাদের অপেক্ষা ঢের ভালো বুঝেন। তবে উভয় ঋতুর অবস্থা আলোচনা করিয়া যুক্তির সাহায্যে আমরা একটা সিদ্ধান্ত খাড়া করিয়া লইয়াছি। মহাকবি কালিদাস দেশান্তরিত যক্ষকে বর্ষাকালেই বিরহে ফেলিয়াছেন। মেঘকে দূত করিবেন বলিয়াই যে এমন কাজ করিয়াছেন তাহা বোধ হয় না। বসন্তকালেও দূতের অভাব নাই, বাতাসকেও দূত করিতে পারিতেন। একটা বিশেষ কারণ থাকাই সম্ভব। বসন্ত উদাসীন, গৃহত্যাগী, বর্ষা সংসারী, গৃহী। বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়, বর্ষা তাহাকে এক স্থানে ঘনীভূত করিয়া রাখে। বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে। আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়। বর্ষায় আমাদের মনে চারিদিকে বৃষ্টি জলের জবনিকা টানিয়া দেয়, মাথার উপরে মেঘের চাঁদোয়া খাটাইয়া দেয়। মন চারিদিক হইতে ফিরিয়া আসিয়া এই জবনিকার মধ্যে, এই চাঁদোয়ার তলে একত্র হয়। পাখির গানে আমাদের মন উড়াইয়া লইয়া যায়, কিন্তু বর্ষার বজ্রসঙ্গীতে আমাদের মনকে মনের মধ্যে স্তম্ভিত করিয়া রাখে। পাখির গানের মতো এ গান লঘু, তরঙ্গময়, বৈচিত্র্যময় নহে। ইহাতে স্তব্ধ করিয়া দেয়, উচ্ছ্বসিত করিয়া তুলে না। অতএব দেখা যাইতেছে বর্ষাকালে আমাদের আমি গাঢ়তর হয়, আর বসন্তকালে সে ব্যাপ্ত হইয়া পড়ে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, সেথা গৃহের প্রাচীর।
রবি ঠাকুরের বাণীর মাধ্যমে বারংবার আমরা নতুন ভাবে উজ্জীবিত হই। তিনি অতুলনীয়, তিনি মৃত্যুঞ্জয়। তার ভাবনা, তার মেধা, তার গান সমস্ত কিছুই আমাদের প্রেরণা। হে কবি, তোমার নামের মতোই তুমি সার্থক। তুমি সূর্যের মতো তীক্ষ্ণ ও উজ্জ্বল। তোমার 160তম জন্মবার্ষিকীতে তোমাকে জানাই শত কোটি প্রণাম। এভাবেই মৃত্যু বেঁচে থেকো আমাদের মনে, প্রাণে, মনুষ্যত্বে।